দিকে তাকাই থাকতে চাচ্ছি যেন মারা যেতে পারে। একটা বাচ্চার খুব দরকার আমার। আমি চাই আমার একটা অস্তিত্ব থাকুক, যার কারণে আমার সবার কাছে একটু দোয়া চাই আর কি। দোয়া করলে হয়তো বা একটা বাচ্চা আল্লাহ দিয়ে দিবে। আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন, আমি শিবচর থেকে এসেছি। আমি খুবই নিম্ন মধ্য পরিবারের একটি সন্তান। তো উনি হচ্ছে, আমি যখন 12 বছর আমার ক্লাস 6-এ পড়ি, তখন হচ্ছে আমার মা মারা যায়। মারা যাওয়ার পর বাবাও 2014 সালে অসুস্থ হয়ে যায়। তখন হচ্ছে কি আমি 2015-তে মেট্রিক পাস করার পরেই আমি হচ্ছে চাকরিতে জয়েন করতে হয়। আমার ছোট বোন ছিল, ওর পড়াশোনার দায়িত্ব এবং আমার পড়াশোনার দায়িত্ব। তো আমি ওই বয়স থেকেই কাজ করা শুরু করি প্রয়োজনের তাগিদে। তো এরকম চলতেছে, ভালোই দিন কাটতেছিল। বাট হঠাৎ করে ফেসবুকে দেখি একটা মেয়ের ছবি আসছে সামনে। তো আমার ওর হাসিটা, প্রোফাইল পিকটা হাসি ছিল। তো আমি দেখতে চাইছিলাম যে মেয়েটা কিরকম বা কি। বাট আমি ঢুকতেছিলাম, ওর প্রোফাইলটা লক করা ছিল। তো লক করার কারণে ও দেখতে পাচ্ছি না, ভিতরে আর কোনো ছবি দেখতে পাচ্ছি না। ওই হাসিটা আমার এত ভালো লাগে যে আমার আসলে ওর অনেক ছবি দেখতে ইচ্ছা করতেছিল, বাট আমি পারতেছিলাম না। দেন হচ্ছে আমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো 2 দিন পরে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর ওই সাথে সাথে আমাকে এসএমএস দেয়, কারণ ওই বিভিন্ন স্টেজে আমাকে গান গাইতে দেখছে। তো বলতেছে, ভাইয়া আপনি মুরাদ ভাইয়া না? আমি বলছি হ্যাঁ। বলতেছে, আপনি আমাকে চেনেন? ও বলতেছে, হ্যাঁ, আপনি তো গান করছিলেন একটা কিন্ডারগার্টেনে, ওই কিন্ডারগার্টেনে আমার ছোট ভাই পড়ে। ও আমাকে চিনে ফেলছে। চিনে ফেলে গান করেন? হ্যাঁ, আমি স্টেজ পারফর্ম করি সবগুলো, আধুনিক, ফোক, হিন্দি, বাংলা সব গানগুলি করি। একটা গান শোনান আমাদেরকে। তু হি মুঝকো বাতা দে চাহু মে আনা, अपने तो दिल को बता दे चाहू में आना। তো আমার তো খুশিতে নাই যে আমি ওরে তো পছন্দ করছি মনে মনে, ও আবার আমাকে চিনে ফেলছে। তো আমি ওর সাথে কথা বলার পর বুঝতে পারি যে ও আমার প্রতি ইন্টারেস্টেড। দেন হচ্ছে আমি 16 ডিসেম্বর প্রথম পরিচয়ের 10 দিন পরে আমি ওকে ডাকি যে আসো একটু শিবচরে দেখা করি। বলতেছে ঠিক আছে। তো রাজি হয়েছে। পর আমি বুঝতে পারছি না, ও আমার প্রপোজাল আসলে রাজি হবে। মনে স্থির করে ফেলেছেন যে তার সাথে আপনি প্রেম করবেন? হ্যাঁ, আমি তো ওর প্রথম দেখাতেই আমার ভালো লাগছে। পরে আসার পর কি করলেন? পর আমি একটা গোলাপ কিনলাম, যেটা করে সব ছেলে। দেন প্রপোজ করলাম, আই লাভ ইউ। ও সরাসরি বললেন? হ্যাঁ, হঠাৎ করে আই লাভ ইউ। যদিও হাঁটু করার অবস্থা ছিল না, এই জন্য হাঁটু ঘাটতে পারি নাই। বাট আমি আসলে ডিরেক্টলি বসেই প্রপোজ করি যে আই লাভ ইউ। তোর ও বলতেছে যে, একটু সাইলেন্ট ছিল, 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো সাইলেন্ট ছিল, কথা বলে নাই। পরবর্তী তো রাজি হইলো, আই লাভ ইউ টু বলছে। তো এভাবে শুরু হইলো। জাস্ট তখন তো আমরা তো সিরিয়াস না, জাস্ট পরিচয় হয়েছে। আর ও, আমি শুনছি হচ্ছে ওই মেয়ের আত্মীয় স্বজন সবাই আমাকে চিনতো, ওর বান্ধবী চিনতো। ভাবছে যে সিঙ্গার শিবচরের ওই ছেলে কখনোই তোর সাথে সিরিয়াসলি রিলেশনে জড়াবে না, হয়তো বা তোর সাথে টাইম পাস করতেছে জাস্ট। সবাই তাই বলেছে তাকে? ওকে তাই বলেছে। বাট আমি সত্যি বলতে তখন অনেস্টই ছিলাম। দেন এভাবেই নর্মালি ভাবে 6 মাস কেটে গেল। আমি মান্থলি 2-1 বার দেখা করতাম, ফোনে কন্টিনিউ কথা হইতো। তারপর হচ্ছে এই 6-7 মাস কেটে যাওয়ার পরে আমরা অত্যাধিক সিরিয়াস হয়ে যাই দুজনের প্রতি। তখন থেকে মনে স্থির করছি যে না, আমরা হয়তো বা বিয়ের দিক আগাবো। তখন সে কলেজে লেখাপড়া করে, তো গ্রামের দিক, তো যার কারণে হচ্ছে কি ওর একটু দেখতে সুন্দরী ছিল, এই জন্য অনেক সম্বন্ধ আসতো। তো এইগুলো শুনলাম আরো ভালো লাগতো না, স্বাভাবিক বিষয়, আমি ওকে ভালোবাসি। কিন্তু আমার অবস্থা খুব একটা ভালো ছিল না তখন, আর্থিক অবস্থা। আমি ওই একটা ছোট ব্যবসা করতাম, তো ওটাতে টুকটাক চলতাম, আমাদের পরিবার চলতে পারে। বউ চালানোর মতো খুব একটা অ্যাবিলিটি তখনও হয় নাই। বাট তারপর আমি ওকে বিয়ে করব এই চিন্তা করে আমি একটু ব্যবসাটা আর একটু বাড়ানোর চেষ্টা করলাম। দেন হচ্ছে 2.5 বছর পর ওর পরিবার থেকে বললো, তুই কেন বিয়ে করবি না? ওই গার্লফ্রেন্ডের পরিবার থেকে অত্যাধিক চাপ দিল ওকে যে তুই কেন বিয়ে করবি না, তোর পছন্দ থাকলে দেখা আমাদের বল, নাকি ওই ছেলে ভয় পায়, এরকম কিছু। আমার নাম তানজিলা। আমি হচ্ছে ফেসবুকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, তো তখন আমি দেখে চিনে ফেলছি যে তো আমাদের শিবচরের একজন জনপ্রিয় শিল্পী। তখন আমার অলরেডি ভালো লাগা কাজ করছে। ইনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, হয়তো বা আমাকে কোথাও দেখিয়ে দিয়েছে, তাহলে এই কারণে আর কি অ্যাকসেপ্ট করা আর কি। আমার মনে হচ্ছে স্পেশাল কিছু, তো যার কারণে আমি একদম বলার সাথে সাথে রাজি হয়ে গেছি। বিয়ের জন্য এরকম টুকটাক দেখতে আসতেছে। হঠাৎ করে একদিন আমাকে একজন ছেলে দেখতে আসছে, ভালোই দেখতে। আমার ভয় লেগে গেছে, ছেলে আম্মুর পছন্দ হয়ে গেছে। ভয়ে আমি রাগের মাথায় উত্তেজনা বলে ফেলছি যে তোমরা যতই ছেলে দেখাও কোনো কাজ হবে না, আমি এরকম একটা ছেলেকে ভালোবাসি, পছন্দ করি, ওকেই বিয়ে করব। তো আম্মু হঠাৎ করে তো এখন কি করা যায়? আব্বু বললো কি তুমি ভয় পেও না, ওরা ছোট মানুষ তো, আর ছেলে কি করে? পরে বলছে এরকম গান টান গায় নাকি। তো পরে বলো শিওর থাকো যে যখনই তানজিলাকে দিয়া বলাও শিখায় যে ওরে ফোন দিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বাসায় আমার কাছে, তাইলেই দেখবা ছেলে ফোন টোন ব্লক করে দিয়ে পালাইয়া যাবে। তারপরে আমি তো মনে মনে আমি তো জানি যে পালাবে না, তোমরা যেই কথা বলছো সেই কথা তোমরাই ফেসে যাবা। তারপরে আমি আমার আপুকে দেখাইলাম যে এরকম দেখে কথা বলে দেখ যে পালাই যাওয়ার মতো ছেলে কিনা। তারপরে আপু দেখে পছন্দ করে ফেলছে। তারপর বাসায় এসে আম্মুকে বলছে যে এরকম ছেলে আমার খুব ভালো লাগছে, আমার মনে হয় ভালোই হবে।
তুমি তাও আব্বুরে বুঝায়া বলো, আব্বু যেই এটা দিছে তো ওটা তো রাজি হয়ে গেছে, ওর ছেলে ওর ভাইয়াকে নিয়ে ওর পরিবারকে নিয়ে তো আসতে চাইছে। তারপর ওর বাবা মা বলল ঠিক আছে তাহলে মুরাদকে আসতে বল ওর পরিবার নিয়ে আমাদের বাড়িতে। তো আমরা বড় ভাই আমার গার্জিয়ান তো আমার কয়েকটা কাজিন মিলে আমরা ওকে দেখতে যাই। তো ওর বাবা আমার দেখে পছন্দ করে, ভাবি নাই পছন্দ করে, বাট রাগি ভাবছিলাম, বাট রাগি না, উনি আমাকে পছন্দ করে। তারপর ওনার আবার আমাদের বাড়িতে আসে, তারপর একটা ডেট ফিক্সড করে। তো ওর বাবা মা যে এত তাড়াতাড়ি মেনে নেবে এটা আমি ভাবি নাই, কারণ একটা প্রেমের রিলেশন কিন্তু গ্রামের ভিতরে এগুলো কিন্তু কেউ না সহজে পজিটিভভাবে নেয় না, খুব নেগেটিভভাবে নেয়, অনেকে বাধা দেওয়ার চেষ্টা করে, মুরব্বীরা গার্জিয়ান ফুপু নানা নানিরা অনেক চেষ্টা করে। বাট আমাদেরটা কেন যেন সবাই খুব ইজিলি মেনে নিছে, আমাকে ওর ফ্যামিলি থেকে ইজিলি মেনে নিছে, আর ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি থেকে ওরেও খুব ইজিলি মেনে নিছে। কেন যেন এরকম হয়েছে এটা হয়তো বা আমি জানি না। আমি তখন চিন্তা করতেছিলাম যে কেন এটা হইলো, কেন সহজেই পেয়ে গেলাম, এত সহজেই কেন সবকিছু হইতেছে, হয়তো ভবিষ্যতে কি এটা ভালো হবে কিছু না খারাপ হবে, কি জন্য এত ইজিলি ওরে আমি পেয়ে গেলাম। 2023-এর 14ই জুলাই আমাদের বিয়ে ডেট ঠিক হয়। তো দিন আমরা বিয়ে মাশাআল্লাহ খুব ভালোভাবে খুব সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে, কোনো বাধা ছিল না এবং খুব শান্তিপ্রিয়ভাবে বিয়েটা হয়েছে। তো বিয়ের ওকে নিয়ে আসলাম বিয়ে করে। আমি একজন শিল্পী, তো আমার বাসরাতে দেওয়ার মতো ওরকম স্পেশাল কিছুই ছিল না। আমি চাইছিলাম যে আমি একটা গান উপহার দিই। তু হি মুঝকো বাতা দে চাহু মে আনা अपने तो दिल का बता दे चाहूं मैं आना इतना बता दो तुझको चाहत पे अपने मुझको यूं तो नहीं इख्तियार फिर भी सोचा दिल ने अब जो लगा हूँ मिलने पूछूं तुझे एक बार तू ही मुझको बता दे चाहूं मैं आना अपने तो दिल को बता दे चाहूं मैं आना। দেন আমাদের বাসুরাতটা ভালোই কাটলো, এভাবে দিনগুলো ভালোই চলতেছিল। বিয়ের 20 দিন পরে হঠাৎ করে বাবা শ্বাসটান উঠে গেছে। তো আমার বাবা বললো বাবা আমার বুকে নে, বাবা বুকে নে, এরকম আমার বুকে নিলাম। আমার তো আমি ছোটবেলায় মা হারাইছি ক্লাস 6-এ, তো আমার বাবাই ছিল আমার পৃথিবীর সব। আমার বাবা আমার হচ্ছে হাতের উপরে মারা যায়, আমার সামনে উনি এরকম দাপাইতে মারা যায়। পরের দিন দাফন করা হয় ওনাকে। আমার বাবা মারা গেল, পরের দিন দেখি ওর মুখে ভিতরে জিহ্বার ভিতরে বড় বড় লাল ফোসকা পড়ছে, রক্ত জমাট জিহ্বায় ঠোঁটে মুখে হাঁটুতে এইখানে। ওই দিন বাবা মারা যাওয়ার পর ও সারা রাত অর্ঘমা ছিল, 3 দিন বাড়িতে মেহমান ছিল, ওদের সেবা যত্ন করার পর ওর শরীরে এত পরিমাণ ধকল গেছে, নতুন বউ সবার আপ্যায়ন করতে হয়, চা বানাই খাওয়াইতে হয়, তো ওর এত ধকল গেছে 2 দিন ঘুমাইতে পারে নাই, ওই র্যাশগুলো অতিরিক্ত মাত্রায় আসছে। তখন আমি দেখে বললাম কি সমস্যা, এত র্যাশ কেন? সবাই ভাবছে যে আমরা হয়তো বা স্কিন সমস্যা, হয়তো খাজলি টাজলি হইতে পারে, অ্যালার্জি টাইপ হইতে পারে, চর্মরোগ, তো এটা আমরা অতটা পাত্তা দেই নাই। তারপর 20 দিন চলে গেছে, তো ভাবলাম কি আর রোগটার আর না পুষে রেখে আমরা চলো ঢাকা যাই, চর্মরোগ ডাক্তার দেখাই। তো ঢাকা আসে আমি ডাক্তার দেখাই, চর্মরোগ ডাক্তার দেখি বলতেছে এই রোগী এইখানে কেন, এই রোগীর তো রক্ত বিশেষজ্ঞ দেখাইতে হবে। তো পাশে আমরা আবার হেমাটোলজি দেখাই, উনি দেখা বলতেছে এখন সিবিসি করো। উনি চেম্বার রাইখা ওর অবস্থা দেখা উনি নিজে চলে গেল সিবিসি করতে, সাথে ডক্টর সিবিসি করার পর রিপোর্ট আসলো মাত্র 2000 প্লাটিলেট, যেখানে মানুষের 1.5 লক্ষ প্লাটিলেটের নিচে নামলে মানুষ মানে তাকে হসপিটালে ভর্তি করে, আর 50,000 নিচে নামলে তাকে আইসিইউতে ভর্তি করে। ও 2000 প্লাটিলেট নিয়ে পরীক্ষা দিতেছে, আমাদের সাথে ঘুরতেছে। তখন ওইটা শুনে আমার মাথা মনে মানে আকাশ ভেঙে পড়ছে। আমি মানে কি বলবো, কিছু করতে পারতেছি না, বলতেছে আইসিইউতে ঢুকা ওরে। আইসিইউতে নেওয়ার আগে আবার আমার ওই 2000 প্লাটিলেট সহ আবার আমার বন মেরোটা করছে, যে এই রোগ কিসের, ক্যান্সার নাকি অন্য কোনো রোগ। তো এটা দেখার পর তো সবারই মানে অবস্থা খারাপ, এই রোগী বাঁচবে না, এখনই মারা যাবে। তখন ও আমার জড়াই ধরছে যে আমি কি বাঁচবো না, আমার বাঁচাও, আমি বাঁচতে চাই। তখন ডাক্তারে বললো যে ওরে ইমার্জেন্সি আইসিইউতে নেওয়া লাগবে। ওকে সাথে মানে অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য আমি ওরে মাঝখানে নিয়েছি, ভাইয়া বাইক চালাইতেছে পিছনে, আমি ওরে ধরে রাখছি, হসপিটাল নিয়ে যাই শ্যামলী থেকে করে। দেন হচ্ছে ওরে আইসিইউতে ভর্তি করানো হয়। আইসিইউতে ভর্তি করে সাথে 2টা প্লেটলেট দেওয়ার কথা বলে ডাক্তার, 2 ব্যাগ প্লেটলেট একসাথে রাত 3টা বাজে। তখন আমার বন্ধু ছিল বনশ্রী কিছু, ওদের ফোন দেই, ওরা আসে, তারপর হচ্ছে 2 ব্যাগ প্লেটলেট ওরা দেই। ওই আইসিইউতে আসার পর আমি আইসিইউ তো জীবনভর অন্যরকম ভাবে জেনে আসছি যে
মানুষ হয়তো বা বাঁচে না যখন তখনই ওইখানে নেয়। তো আমার তো অনেক ভয় লাগতেছে, আর ও তো আমাকে আইসিইউতে রেখেই ব্লাড কানেকশন করার জন্য চলে গেছে। তো আমার কথা হচ্ছে আমি হয়তো বা মারাই যাবো, শিওর যে মারা যাবো, নাহলে তো আমার এখানে ঢুকাইতো না, মারা যাবো। তাহলে আমার তো শেষ সময় তো একটু ওর সাথে কথা বলা দরকার। তো ওটার জন্য আমি মানে বারে চিল্লা পাল্লা করতেছি, আইসিইউর ভিতর নার্সদেরকে ডিস্টার্ব করতেছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি যদি মারা যাই তাহলে যাতে ওকে দেখতে দেখতে মারা যেতে পারি, মানে ওর দিকে তাকাই থাকতে চাচ্ছি যেন মারা যেতে পারি। আমি আর সহ্য করতে পারতেছিলাম না যে ও আসে না কেন, আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আলাপ পাইতেছি আর কি, যে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, আমার পরিবারের সবাই আছে, কিন্তু ওর কোনো সাউন্ড পাইতেছি। ওখানে একটা ডাক্তার ছিল, উনি খুবই ভালো ছিল, উনি আমার পাশে আর কি কোরআন তিলাওয়াত ছাড়তেছিল, এগুলো শুনেছে, অনেক ধরনের কথা বলতেছিল। পরে শেষ মুহূর্তে আমি আর সহ্য করি না, আমি বলছি আমার দিয়ে নাইলে আমি এগুলো সব রেখে চলে যাবো, আমার মনে হচ্ছে আমি মারাই যাবো, তাহলে ওর সাথে তোমার কথা বলা জরুরি। তারপরে ও আসছে, পরে ওরে কান্না করে দিয়েছি যে তুমি কি, আমি কি তোমার সাথে শেষবারের মতো কথা বলার সুযোগটা আমাকে দিব না? তোমার কি এতটুকু মাথায় সেন্স থাকা উচিত ছিল না যে মেয়েটার সাথে আমার মনে হয় একটু কথা বলা দরকার, বা যাই আর পাই কি না, ব্লাড নিয়ে আস্তে আস্তে আমি নাকি মারাই যাই, তুমি তাড়াতাড়ি করে আসবে না? আমার মাথায় তো তখন মনে হচ্ছিল যে ব্লাড নিতে পারলেই তুমি বাঁচবা, যার কারণে আমি ওই সব কিছু ভাবি নাই। ততক্ষণে মানে প্লাটলেট ঢোকার সাথে সাথেই মানে আমি স্বাভাবিক হয়ে গেছি, ওই আশঙ্কাটা নাই, বললো যে এখন আর ভয় পাওয়ার কিছু নাই। পরে হচ্ছে ওয়েট করতে থাকি যে ওই বর্ণের রিপোর্টটা কি আসে, ওর ওই এক্স্যাক্টলি রোগটা কি, অসুখটা কি। পরের দিন আসলো যে ওর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে, ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এই বনমেরু পুরো ড্যামেজ, ওর হচ্ছে গিয়ে বনমেরু আমাদের যেখান থেকে রক্ত উৎপাদন হয় সেখান থেকে ওর রক্ত উৎপাদন হয় না। তখন কি করতে হবে? দুটো চিকিৎসা, একটা বনমেরু ট্রান্সপ্লান্ট করতে হবে, না হলে এটিজি ইনজেকশন আছে ওই যেটাকে বলে কেমো, ওটা দিতে হবে। তো খরচ কেমন দুইটার? বললো যদি ট্রান্সফার করেন তাহলে খরচ পড়ে যাবে 40 থেকে 45 লক্ষ টাকা। তো আমার ভাই, আমি তো আমার কাছে তো 5 লক্ষ টাকাই ক্যাশ নাই, আমি 40-50 লক্ষ টাকা কই পাবো? তখন কি করব? আমার বাবার ওরকম জমি জমাও নাই যে বিক্রি করে আমি ওর চিকিৎসা করাবো। এখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, আমি কি করব কিছু বুঝতেছি না। তারপর আমি বাড়িতে গেলাম, বাড়িতে যে আমার 3-4 বছর যে কষ্টের মানে জমানো টাকা দিয়ে ব্যবসা করা, সমস্ত মাল আমি বিক্রি করতে বাধ্য হলাম। যখন গ্রামে গেলাম, গ্রামের মানুষ একটু অন্যরকম হয়। উনি বলতেছিল মেয়েটা বিয়ে করে আনলি, 20 দিনের মাথায় অসুস্থ, এই মেয়ে তো আগে অসুস্থ ছিল, তোর উপরে বোঝা চাপাই দেওয়া হয়েছে, এই মেয়ে বাঁচবো না, তুই নিঃস্ব হয়ে যাবি বাঁচাইতে যায়, কোনো লাভ নাই, সব মেয়ে বাঁচে না, এসব রোগ জাগোয়ায় এরা বাঁচে না, এরকম টাইপের কথা। আমার খুব কষ্ট লাগতো যে ভাই তোমরা বলতেছো টাকার কথা, তোমরা বলতেছো ভাই বাঁচবে না কথা, আমি তো আমার ভালোবাসি, আমার বাবা নাই, কেউ নাই দুনিয়াতে, আমি যারা ভালোবাসে বিয়ে করলাম তারা যদি মারাই ফেলি তাহলে আমি টাকাটা কি করবো? আমি তাদের বলছি যে আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকতে আমি চেষ্টা করে যাব শেষ পর্যন্ত, বাঁচানোর মালিক আল্লাহ, আমি শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যাবো, আমি নিঃস্ব হয়ে যাব, সমস্যা নেই, আল্লাহ দেখবে। তো এখন আমার ব্যবসা বাণিজ্য বিক্রি করার পর ওর বাবারে বললাম, বাবা কি করা যায়? ওরা ওদের আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা কালেক্ট শুরু করলো, আমরাও কালেক্ট করা শুরু করলাম, কিন্তু 1.5 মাস হয়ে গেল এই কালেক্ট করতে করতে, উনি হসপিটালে, কিন্তু অত্যাধিক খারাপ অবস্থা হইলো, নাক দিয়ে পড়তো, দাঁতের মাড়ি দিয়ে পড়তো, চোখ দিয়ে ব্লিডিং হতো। দেন হচ্ছে কি আমার টাকা পয়সা যা ছিল কালেক্ট করলাম, আত্মীয় স্বজনকে বললাম, তারা যে যতটুকু পারলো সবাই হেল্প করলো। মানে এই টাকা কালেক্ট করতে 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 আমার 10-12 লাখ টাকা শেষ হয়ে গেছে, কারণ ওর অবস্থা এত পরিমাণ খারাপ ছিল যে এর ভিতরে আমি অনেক টাকা খরচ করে ফেলছি। আমি মূল চিকিৎসার দিকে আগাবো কিভাবে? আমার টাকা তো ভেঙে আসতেছে, ইনকাম খরচও হচ্ছে। তখন আমি বনমেনু ট্রান্সফার করার চিন্তা ভাবনা করতেছি। ওর একটা ভাই আছে, একটা বোন আছে। বনমেনু হচ্ছে গিয়ে নিজের আপন ভাই বোন ছাড়া, বাপ মা ছাড়া দেওয়া যায় না। তো দুর্ভাগ্য, এতই দুর্ভাগ্য আমাদের যে ওর বোনের সাথে ওর বনমেনু ম্যাচ করে নেই, HL ম্যাচ করে, ডিএনএ ম্যাচ করে নেই, ওর ভাইয়ের সাথে ওর ডিএনএ ম্যাচ করে নেই। এই রুগী বাঁচায় রাখতে হলে মানে আর 5 দিনের ভিতরে চিকিৎসা শুরু করতে হবে। এটা 2023 সালের ঘটনা। মানে আমার চিন্তা হচ্ছে আমি যে কোনো উপায়কে বাঁচাবো, সেটা ভিক্ষা যদি আমার করতে হয় আমি ভিক্ষা করবো, কোনো সমস্যা নেই। দেন আমি যেহেতু ওর ভাই বোনের সাথে ডিএনএ মিলে নাই, সেহেতু ওর এটিজি কেমো করতে হবে, ওর কেমোটা চিন্তা করলাম, কিন্তু আমার কাছে টাকা নেই। 6 লক্ষ টাকার জমিন ওর বাবা 3 লক্ষ টাকা বিক্রি করলো। আমার বন্ধু বান্ধবরা বললাম যে তোরা কিছু টাকা কালেক্ট কর, ওরা আমার 1 লক্ষ টাকা কালেক্ট করে দিল, ওর বন্ধু বান্ধব ওরে 1 লক্ষ টাকা কালেক্ট করে দিল। তারপরে হচ্ছে না টাকা, কি করবো? সব আত্মীয় স্বজন তো টাকা আগেই নিয়ে ফেলছি, আমার ব্যবসা বাণিজ্য 7-8 লাখ তো খেয়ে ফেলছি, আর নাই। এখন আমি আমার লজ্জা শরম সবকিছু ভাইঙা বললাম, আল্লাহ তুমি আমার লজ্জা শরম কিছু লাগবে না, আমি ভবিষ্যতে ঝালমুড়ি বিক্রি করে খাবো, কিন্তু আমার ওয়াইফ রে বাঁচাইতে চাই। আমার একটা ছোট ভাই আছে, কন্টেন্ট ক্রিয়েটর শিবচরের, তুষার ইমরান নাম, ওরে বললাম তুই আমাকে একটু হেল্প কর, তোর আইডি থেকে আমার জন্য একটা ভিডিও কর। আমরা ওই একটা ভিডিও করলাম, সাহায্য সহযোগিতা চাইলাম, যেহেতু আমি গান বাজনা করতাম, সবাই চিনতো, সবাই দেশবাসী সবাই আমার পাশে দাঁড়াইলো। আমি সারা জীবন মাথা নত করি নাই, নিজে কষ্ট করে গেছি ছোটবেলায়, কিন্তু আমার আজকে ভিক্ষা করা লাগলো আমার বোর জন্য। বাট আমি চাইছি যে শুধু ও বেঁচে থাকুক, আমি ভিক্ষা করি, বাট সমস্যা নাই, আমি মানুষের মানে ইজ্জত যাবে, মান সম্মান যাবে, পাওয়া যাবে, বাট
মানুষ যদি হারাই যায় ও আবার থেকে ওগুলো কখন পাবো না। আমার একটা চিন্তা ছিল যে সব চলে যাক, আমার টাকা পয়সা আমি নিঃস্ব হয়ে যাই, বাট ওরে আমি বাঁচাইতে চাই। দেন আমি সাহায্যের জন্য চাইলাম, হাত বাড়াইলাম, মানুষ আমাকে সত্যি সাহায্য করলো। আমি কখনো চিন্তা করি নাই শিবচরের মানুষজন বা আশেপাশের মানুষজন এত আমার হেল্প করবে। প্রায় 15 দিনের ভিতরে প্রায় 5-6 লাখ টাকা উঠছিল, কারণ খরচ হয়েছে তো, টাকাগুলো আমি একসাথে করতে পারলাম, এক্স্যাক্টলি জানাতে পারতাম। বাট আমার কাছে রিসিট আছে যে আমি কতটা খরচ করছি, সেগুলো রিসিট আমার কাছে আছে, কারণ আমি মানুষের কাছে সাহায্য নিছি। মানুষ যদি কোনো হিসাব চাই আমি যেন দিতে পারি, আমি তার কাছে কৃতজ্ঞ। পরবর্তীতে আমি ওকে কেমো দিলাম, কেমো দেওয়ার 3 মাস পরেও সুস্থ হচ্ছে না। পরবর্তীতে আমার কাছে টাকাও নাই আর কোনো, যে আমি আর চিকিৎসা করাবো। বললাম আর কোনো চিকিৎসা করাবো, আর কোনো রক্ত তোমাকে দিব না, আমরা আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমরা দুজনেই সিদ্ধান্ত নিছি যে আমরা আর চিকিৎসা করাবো না, রক্ত আর দিব না, দেখি আল্লাহ প্লাটিলেটর বাড়ায় কিনা। বিরক্ত হইয়া কেমোতে কাজ হচ্ছে? কেমো তো কাজ হচ্ছে না, 3 মাস হয়ে গেছে কেমোর। মানে প্রায় 9 মাস পর্যন্ত প্লাটিলেট বাইরে থেকে প্লাটিলেট দিতেই হচ্ছে। আর প্লাটিলেট দিতে 20,000 টাকা লাগে, একটা প্লাটিলেট দিতে 20,000 টাকা লাগে একটা প্লাটিলেট। আমার কাছে টাকাও নাই। বললাম তানজিলা আমার টাকা শেষ, আমি এখন কি করবো? বলতেছে আল্লাহর উপর ভরসা রাখো, আমরা প্লাটিলেট দেবো না, চিকিৎসা করাবো না। আল্লাহ মহান, সে যদি বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে মারার মতো কারো ক্ষমতা নাই। সে যখন থেকে বললাম আমরা চিকিৎসা করাবো না, তার পরের দিন থেকে সিবিসি টেস্ট করলাম, ওর 2,000-3,000 করে বাড়তে থাকলো প্লাটিলেট। সেই রোগী আল্লাহ বাঁচাইতেছে। তারপর আমার বউ আস্তে 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 সুস্থ হওয়া শুরু করলো। পরে 6 মাস পর যখন ওর প্লাটিলেট 70,000 চলে আসলো, তখন আমরা ডাক্তারের পরামর্শ নিলাম, পরে 90,000 উঠলো। তারপর টোটালি ওষুধ অফ। আজকে কেমো দেওয়ার 2.5 বছর চলে, ওর কেমো শেষ হওয়ার 2.5 বছর, মানে লাস্ট 2 বছর যাবত প্রায় সুস্থ, পুরোপুরি সুস্থ। এইভাবেই এখন উনি ভালো আছে। এবং শুধু ওইটা না, যারা বলছিল যে তুই নিঃস্ব হয়ে যাবি বা তোর এই বউ বাঁচবে না, ইনশাল্লাহ আল্লাহ রহমতে ও বেঁচেও আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আল্লাহ যদি বাঁচায় বা আল্লাহ যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কেউ ফিরতে পারে না। এবং মানুষের ভালোবাসায়, সহযোগিতায় ওর আজকে আল্লাহ এই অবস্থায় আনছে। আমি কৃতজ্ঞ। এবং কি আমার ইনকাম সোর্স আল্লাহ এত বাড়াই দিছে, বিয়ের আগে যা ছিল 1 বছরে তা ইনকাম হয় এখন আমার 1.5 মাসে। আল্লাহ হয়তো বা এই জন্যই দিচ্ছে যে তুই তো নিঃস্ব হয়ে গেছিলি, দেখ তোরে আবার আমি কতবার বড় করতে পারি। হয়তো বা আমার যদি আবার নিঃস্ব হওয়া লাগার জন্য, আমি সেটার জন্য প্রস্তুত। কি আর বলবো, মানে এটা হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম হয়তো বা আমাকে হাত ছেড়ে দিবে, এত টাকার ব্যাপারে হয়তো বা হাত ছেড়ে দিবে। কিন্তু আমার অসুখের পর আমি বুঝতে পারলাম যে এ আমাকে জীবনও ছাড়বে না। আর আমি ওরে আজীবন সম্মান করব, যতদিন বেঁচে থাকি আর কি, মানে সেরা বউ হয়ে ওঠার চেষ্টা করব। মানে ওর কাছে থাকতে পারলি না, ও যেভাবে বলবে সেভাবেই থাকবো। ও যদি বলে একটু কম খাও কম খাবো, বেশি খাও বেশি খাবো, কিন্তু কখনো ওকে অসম্মান করবো না, কেউ করতো না। আমার মনে হয় আমার বাবা আজকে ও সাপোর্ট দিছে, হয়তো বাবা এই সাহস করতে পারছে। আমার বাবা মনে হয় টাকা দিতে পারতো, বাট এই আদর যত্ন করে যে আমার ট্রিটমেন্টটা, আমার ওই সময় এই ধরনের রোগীদের হচ্ছে মনোবলের খুব প্রয়োজন হয়, আর সেটাই পাইছি আমি। আমি শুধুমাত্র এটাই বলছি যে আল্লাহর কাছে যে আল্লাহ দয়া করে আমাকে আর কিছুদিন সময় দাও, আমি একটু সংসারের আনন্দটা পাইতে চাই। আমি তো সংসার করতে পারি নাই, ইভেন এই তো 1.5 বছর যাবত আমি ভালো সংসার করতে পারতেছি, খুব যত্নে রাখে। ইভেন আমাকে একটু কিছুই করতে দেয় না। সত্যি কথা বলতে আমি আবার সংসারের কোনো কাজ করি না, টোটালি করি না। আমাকে সবসময় রেস্টে থাকতে হয়, হাত কাটা যাবে না, সব ধরনের সমস্যা থেকে মানে ও আগলায় রাখে আর কি। বাইরেও কম যাই, সবসময় মানে খুব যত্নে রাখে। আর এখন আমার প্রথম দিন যে অবস্থা ছিল আর কি অসুখটার জন্য, সবার থেকে যে সিম্প্যাথিটা পাইছি, পরিবার থেকে, ওর থেকে, আমি সেই একই সিম্প্যাথি এখনো পর্যন্ত পাই। ও যখন আমি আইসিইউ থেকে বের করার পরে আমি মানে দেখলাম যে ও আমার ট্রিটমেন্টের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, তখনই আমি বুঝছি আমি মারা যাব না, যাই হোক আমি মারা যাব না। আল্লাহ আমাকে বাঁচা রাখবে, এটা আমার বিশ্বাস ছিল। আমি সবার কাছে একটা দোয়া চাই, আমার এখন একটা বাচ্চা প্রয়োজন। বাচ্চা এই ব্লাডে তো আর বাচ্চা নেওয়া যায় না, তো একটা বাচ্চার খুব দরকার আমার। যদিও আমার স্বামীর কোনো জোর নাই এতে, সে চায় না বাচ্চা নিতে, কারণ আমি আবারও হয়তো বা অসুস্থ হতে পারি, বলা যায় না। কিন্তু আমি চাই আমার একটা অস্তিত্ব থাকুক, যার কারণে আমার সবার কাছে একটু দোয়া চাই আর কি। দোয়া করলে হয়তো বা একটা বাচ্চা আল্লাহ দিয়ে দিবে। সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করি এবং আমাদের দর্শকদেরকে অনুরোধ করব যে দেখুন, আপনারা অনেক সময় বলেন যে এই ধরনের গল্প প্রচার করে কি লাভ হয়, আসলে কি লাভ হয়। দেখুন, একজন মানুষকে কতটা শক্ত করে হাত ধরলে এভাবে বাঁচিয়ে রাখতে পারে। অবশ্যই সৃষ্টিকর্তার ইচ্ছাতেই উনি বেঁচে আছেন, কিন্তু এই যে দুনিয়ার অবলম্বন, এই যে দুনিয়ার ওসিলা হতে হয়, কত সুন্দর করে সে হাতটা ধরে রেখেছেন, যার কারণে তার স্ত্রী এখনো জীবন্ত। এবং অবশ্যই আল্লাহর রহমত, আপনারা দেখে শিখুন। আর আমরা যারা ভালো আছি, সমাজে বিভিন্ন কোনায় বিভিন্ন জায়গায় পরকীয়া করে বেড়াচ্ছি, তাদেরকে বলছি দেখুন, একজন মানুষকে ভালোবেসে কত ভালো থাকতে পারে।
আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাদের কল্যাণে এমন একটা ঘটনা আমরা শুনলাম যেখান থেকে আমরা অনেক দীক্ষা নিতে পারি, অনেক শিক্ষা নিতে পারি। আপনাদের জন্য অনেক দোয়া, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক দিন একসাথে বাঁচুন, মন ভরে বাঁচুন। আর খোদা তাআলা তাদের কোল জুড়ে একটা সন্তান দিবে, এই দোয়া করি। আপনারা দর্শক, আপনাদের কাছেও এই দোয়া চাই, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তাদের কোল ভরে একটা সন্তান আসে, সৃষ্টিকর্তা তাদের মনের ইচ্ছাটা পূরণ করে। তো আমি তোমার একটা কথা বলতে চাই সবার সামনে, যে এই তুমি ভয় পাবা না, কারণ এরকম ঝড় যদি আবার আসে আমি আবারও এর চেয়ে ভালোভাবে তোমার পাশে দাঁড়াবো। তুমি কখনো চিন্তা করবে না বা নিজের কনফিডেন্স হারাবে না। আর দেশবাসীর কাছে আমার একটা মানে কৃতজ্ঞতা, যে তারা আমার বিপদের সময় ছিল, আমার বন্ধু বান্ধব, আমার দেশবাসী বা আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বা আমি এভাবে সবার একসাথে ঢালাভাবে জানাতে পারি নাই এখনো পর্যন্ত কৃতজ্ঞতা, তাই আজকে জানাচ্ছি যে আপনারা আমাকে অনেক ভালোবাসছেন, আমার পাশে ছিলেন, সারা জীবন এরকমই পাশে থাকবেন, দোয়া করবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আপনাদের জন্য মন থেকে দোয়া রইল।